বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে আরও একবার ঘটনা শেয়ার করেছেন সোমা ঘোষ। উনি বলছেন, এই ঘটনাটি আমার ছেলের সাথে ঘটে যাওয়া 2024 সালের মে মাসের ঘটনা। সে বছরই ওনার ছেলে ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ার কমপ্লিট করেছে। তারপর একটা জিম জয়েন করেছিল। জিমে কিছু বন্ধুবান্ধব হয়, তো সেই সব বন্ধুবান্ধবদের মধ্যেই একজনের দাদার বিয়ে ছিল। সেই বিয়ে বাড়িতে নিমন্ত্রণে যায় রাত 9টার সময়। বাইক নিয়ে যায়, ও একা যায় না, ওদের জিমের আরও যারা বন্ধুবান্ধব আছে 4-5 জন মিলে যায়। তার মধ্যে তো একজনের দাদার বিয়েই ছিল। বাড়িতে বলে যায় যেহেতু রাত 9টায় যাচ্ছে, ওর মা বলে এত রাতে যাচ্ছিস, ফিরবি কখন? তখন মাকে বলে যে যত রাত হোক, যদি 8-5 জন আসে ওদের সঙ্গে আমি চলে আসব, তবে যদি কেউ না আসে অত রাত্রে আর একা একা আসবো না। মা বলে ঠিক আছে, তাহলে আমাকে ফোন করে জানিয়ে দিস তুই কখন আসবে। এই কথা হয়, ও বেরিয়ে চলে যায়। ওনার বাড়ি আমতলা। আগের দিন ঘটনাতেও আপনারা শুনেছেন। তো আমতলার থেকে যেখানে ওই বিয়ে বাড়িটি ভাড়া করা হয়েছিল, মা কিছু কিছু যা বুঝলাম ওনার লেখা পড়ে, ছেলেটির বাড়ির, যার বাড়িতে বিয়ে, তার বাড়ির কাছাকাছি একটা লজ ভাড়া করা হয়েছিল। তো ওনার বাড়ি থেকে সেটা প্রায় 4 কিলোমিটার দূর হবে, মানে বেশ দূর আছে। রাতে তখন প্রায় 12টা বাজতে যায়। মা ছেলেকে ফোন করে যে তুই কি আসছিস? বলে আমরা এখনও খেতে বসিনি, বন্ধুর সঙ্গেই ওর বাড়িতে খাটাখাটনি করছি, খাওয়া দাওয়া মিটুক, যদি কেউ যায় তখন যাব। তো ওর মা বলে না, অলরেডি 12টা বেজে গেছে, এত রাত হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি, কখন বাকিদের হবে আসবি? তুই এক কাজ কর, লজ যখন, বিয়েবাড়ির লজে রাত্রিটা কাটিয়ে দেওয়াই যায়, তো ওখানে থেকে যা, কাল সকালে চলে আসবি। ও বলে দেখি না, দাঁড়াও, যদি কেউ যেতে চায় তাহলে চলে যাব। বলে ঠিক আছে। তারপর আবার কিছুক্ষণ বাদ ওর মা ফাইনাল জিজ্ঞেস করে তুই কি রাত্রে আসছিস না সকালে? এবং মা বলে দেয় যে আর রাত্রির বেলা, তখন 12:30 বেজে গিয়ে প্রায় 1টা বাজতে যাচ্ছে, এত রাতে আর ফিরতে হবে না, থেকে যা, ওখানেই থেকে যা, সকালে আসবি। বলে ঠিক আছে, এটাই ফাইনাল। তো মা আবার নিশ্চিন্তে দরজা বন্ধ করে উনি ওনার মতো শুয়ে পড়েন। এবার রাত্রির উনি বলছেন 2:30-3:45 বাজে, সেই সময় হঠাৎ ছেলের ফোন। উনি অবাক হয়ে যান, এত রাত্রে কি হলো? আসতে তো বারণ করে দিয়েছি, তাহলে তো সকালে আসবে, এত রাত্রে কেন ফোন করছে? ছেলে বেশ, মানে ফোনের মধ্যে গলাটা পাওয়া গেল বেশ ঘাবড়ে আছে। বলছে মা, খুব প্রবলেম হয়ে গেছে এখানে, আমি রাত্রিরেই ফিরছি, আমার সঙ্গে আর বাকি যারা বন্ধুরা আছে ওরাও ফিরছে। এই প্রবলেম হয়ে গেছে শুনে উনি ঘাবড়ে যান। প্রবলেম হয়েছে মানে কি হয়েছে? বলছে না, ফোনে বলা যাবে না, বাড়ি আসি তারপর বলবো। আবারও বলে যে কি হয়েছে পরিষ্কার করে বল। বলেন যে না, ফিরে এসে বলবো, বাড়ি আসি, এখন বলতে পারছি না। উনি ভাবেন যে ছেলেদের মধ্যে মারপিট কোনো কারণে হলো, কারণ খারাপ চিন্তাটাই মানুষের মাথায় আসে। উনি বলছেন আমার তো আরও টেনশান হচ্ছে, অল্প একটু বল, মনটা আমার অশান্ত হয়ে আছে, যে কী এমন হলো, এত রাত্রিবেলা ফিরে আসতে হচ্ছে, খুব বড়সড় কোনো প্রবলেম হয়নি তো, মারামারি বা সেরম কিছু? বলে না না, মারামারি টাইপের কিচ্ছু না, তুমি আসি তারপর বলবো, এখানে একটা মানে অন্যরকম প্রবলেম। তো যে প্রবলেমটা হয়েছে সেটা বলি, তারপর ওরা আসার পর কি হলো সে ঘটনায় যাচ্ছি। ওরা বন্ধুবান্ধব মিলে যখন প্রায় অতিথি মোটামুটি ব্যাচ শেষ হয়ে গেছে, এবার প্রচণ্ড মে মাসের গরম, মানে বোঝাই যাচ্ছে যে বন্ধুর দাদার বিয়ে ছিল সেই বন্ধু পরিশ্রম করে এত ক্লান্ত, তার জামা ঘামে ভিজে গেছিলো, যেটা খুব স্বাভাবিক। তো জামাটা ওরা একদম 4তলার ছাদে উঠে গেছে, 4তলার ছাদে জামাটা মেলে দিয়ে এবার সবাই মিলে বসে গল্প করছে, সিগারেট খাচ্ছে। ওই গ্রুপের মধ্যে ওই সব থেকে ছোট, বাকিদের বয়স প্রায় 30-32-এর কাছাকাছি। তো সবাই গল্প করছে। এবার যে বন্ধুটা খালি গায়ে বসে আছে পেছন ঘুরে, এবার বাড়িটায় লজ যেমন জানেন যেমন হয়, চতুর্দিকে আলো দিয়ে সাজানো, ঘেরা, কোনো সমস্যা নেই, চতুর্দিকে খুব সুন্দর পরিবেশটা। ওই ছাদের লাগোয়া আর একটা ছাদ ছিল, সেই ছাদটা এতটাই কাছাকাছি মনে হয় যেন এই ছাদ থেকে ওই ছাদে যাওয়া যাবে, এরকম একটা সুবিধা।
যাই হোক, ওরা নিজেদের মতো কথা বলছে, তার মধ্যে হঠাৎ একজনের পিঠের কাছটা না প্রচণ্ড চিরবির করে ওঠে, জ্বালা করে ওঠে, ভাবছে হয়তো গরমে জ্বালা করছে। তো সে গুরুত্ব দেয় না। এরপর যে খালি গায়ে বসে আছে তার পিঠে জোরে যেন কেউ আছড়ে দেয়, আর যন্ত্রণায় সে কোকিয়ে ওঠে। সেই তার ওই রকম অবস্থা দেখে বাকিরা তাকে ধরে অন্য জায়গায় আনে। ছাতে লাইটটা, ওই জায়গায় লাইটটা কম ছিল, লাইট জ্বেলে দেখে তার পিঠে সরু সরু পুরো 2 আঙুলের ছাপ একেবারে চিড়ে দেওয়া। মানুষের হাতে যত রোগাই হোক তার হাতের মাংস থাকবে, এটা যেন মনে হচ্ছে এক্সরে করলে যেমন কঙ্কালের হাত দেখা যায়, ঠিক ওরকম একদম স্পষ্ট ছাপ। এরকম ছাপ দেখে ওরা ভয় পেয়ে গেছে, আর পিঠের ওই ছেঁড়া থেকে রক্ত বেরোচ্ছে। প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ওখানকার পরিবেশটা এত অদ্ভুত ভারী হয়ে যায়, মনে হচ্ছে যেন ওই ছাদ থেকে কেউ আসছে বা কেউ এসে চলে গেল, এরকম একটা কিছু ওরা ফিল করে। আর ওই অবস্থা দেখে, ওই সিচুয়েশানে ওরা পাগলের মতো সিঁড়ি দিয়ে নামতে থাকে। তখন বিয়েবাড়ি প্রায় সবাই চলে গেছে, বাড়ির লোকেরা আছে, তারাও এবার আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছে, সমস্ত জিনিসপত্র বাড়িতে পাঠানোর একদম শেষে যেটা চলতে থাকে। ওই অবস্থায় যখন ওরা সিঁড়ি দিয়ে নামছে সবাই দুমদাম দুমদাম, মনে হচ্ছে ছাদের সিঁড়িটা খোলা, দরজাটা খোলা। ওরা তো দরজা লাগানো টাগানো ওসব তো ওদের মাথাতেই তখন নেই। মনে হচ্ছে ওদের সঙ্গে আর একজন কেউ ওদের তাড়া করে নামছে। এইটাই সব থেকে ভয়ঙ্কর। ওরা পাগলের মতো দৌড়তে দৌড়তে নিচে যেখানটা একটু লোক ছিল সেখানে আসে, কিন্তু মনে হয় যে নামলো সে লুকিয়ে আছে, সে মনে হয় ওদের পেছন পেছন নেবে, এরকম একটা মনে হচ্ছে। সেই সময় সে মাকে ফোন করে, তারপরেরটা তো বললাম। তখন ওর মাকে কিছুটা জিনিসটা বলে, পুরোটা বাড়িতে মা এসে জানতে পারে। সেখানে মা শুনে বললেন যে কিছু কারণে যদি ভয় পেয়ে থাকিস, যেটুকু ছেলে বললো, এতটা পরিষ্কার করে বলেনি, পরিষ্কার করে বাড়িতে এসে বলেছিল ছেলে একটা অন্য টাইপের ঘটনা ঘটছে, মনে হচ্ছে কোনো একটা অশরীরী কোনো কিছু হবে, আমরা প্রচণ্ড ভয় পেয়েছি, পিঠে আছড়ে দিয়েছি, এভাবে বলেছে। তোর মা ওইটুকু শুনে বলেন যে ওখান থেকে রাত্রিবেলা বেরোস না, যেখানে সবাই আছে সেখানে থাক, আর জোরে জোরে হনুমান চালিসা চালিয়ে দে। তো ছেলেরা প্রত্যেকে এত ভয় পেয়ে গেছে যে না, কিছুতেই রাতে আমরা এখানে থাকবো না, যাই হয়ে যাক আমরা ব্যাক করবই। মা বলে যে তাহলে এক কাজ কর, বাইকে করে যখন আসবি, যে চালাচ্ছে সে তো চালাচ্ছে, যে পেছনে বসেছে তার মোবাইলে হনুমান চালিসা জোরে চালিয়ে দে, পারলে ভিডিও সমেত চালিয়ে দে, পুরো রাস্তাটা যেন গম গমে আওয়াজ করতে করতে আসে, চালিসাই মানে বাঁচাতে পারবে আর কি। তো সেই কাকিমার বলা সেই রাস্তা ফলো করে হনুমান চালিসা চালিয়ে গোটা রাস্তা ওরা আসে। যে চালাচ্ছে তার তো উপায় নেই, যারা পেছনে বসে ওভাবেই কয়েকটা বাইক, যে কজন ওরা ছিল, একজন চালাচ্ছে, একজন পেছনে বসে আছে, আর যে পেছনে বসে আছে প্রত্যেকের মোবাইলে তো হনুমান চালিসা চলছে। এইভাবে ওরা ফেরে, এবং ফেরে মানে প্রত্যেকে যে যার নিজের বাড়ি চলে গেল তা না, ওরা প্রত্যেকে এসে এনাদের বাড়িতে ওনার ছেলের সঙ্গে রাত্রে ঢোকে। অত রাত্রে কোথায় যাবে, ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। সারা রাত ওরা এবার হনুমান চালিসা চালিয়ে রাখে। তারপরে কিছুক্ষণ বাদে ওদের ভয়টা কিছুটা কাটলে ওর মা কিছু জল টল দেয়, সমস্ত কিছু দেয়। আর যার বাড়ির যে ছেলেটির হয়েছে সে তো তার নিজের বাড়িতে, বিয়ে বাড়ি তাদের ছিল, তার বাড়ির গাড়িতে সে তো বাড়ি চলে গেছে, বিয়ে বাড়ির জিনিসপত্র যখন যাচ্ছে সে তো বাড়ি চলে গেছে। এরা নিমন্ত্রিত ছিল, এরা সবাই এসে এনাদের বাড়িতে উঠেছে। কিন্তু ভয়টা এত বেশি পেয়েছে, ঠক ঠক করে ওনার ছেলের কথা বলছে যেন তখনও ছেলে কাঁপছিল। সকালবেলা 7টা সাড়ে 7টা নাগাদ সবাই ব্রেকফাস্ট করে ওদের বাড়ি থেকে চলে যায়, ছেলেটি থাকে এমনি। তারপর ওর মা কিছু কিছু 2 দিন 3 দিন টানা খেয়াল করে যে ছেলে একটু অন্যরকম হয়ে গেছে, কথা বলতে বলতে ছেলে থমকে যাচ্ছে, সারাদিন অবসন্ন একটা ক্লান্তি ভাব, চোখটা যেন ঘোলাটে, কথা বলতে বলতে ঝিমিয়ে পড়ছে, একটা অদ্ভুত আচরণ। এবার ছেলেকে নিয়ে এত মা ভয় পেয়ে যান যে আবার কি, যেন মনে হচ্ছে অসুস্থ, কথা বলছে বলছে সুস্থ ছেলে একটা ঘুমের ঘোরের মতন কেমন যেন অবচেতন হয়ে পড়ে যাচ্ছে। টানা 3 দিন এরম চলতে থাকে। এবং আরও একটা ঘটনা এর সঙ্গে ঘটে। ছেলে তার ঘরে রাত্রে একাই থাকতো, কম্পিউটার এই যতক্ষণ পারতো কাজ করতো, কাজ না থাকলে সিনেমা দেখতো, যা পারতো করতো। তো ওর ঘরে দরজা বন্ধ করে দিয়ে রাত্রে শুতো। তো একদিন ছেলে মাকে ওই পাশের ঘর থেকে ফোন করছে,
মা তুমি এক্ষুনি আমার ঘরে চলে এসো, বাবাকে নিয়ে চলে এসো। কিন্তু কেন, ভয় পাচ্ছিস কেন, কি হলো? না আমি কম্পিউটারে কাজ করছি, আমার ঘরের দরজায় মনে হচ্ছে দরজা ধাক্কা দিয়ে দিয়ে কেউ দরজা ভেঙে ফেলার জোগাড়। ওর মা বলছে আমরা পাশের ঘরে আছি, আমরা কিচ্ছু শুনতে পাচ্ছি না। ছেলে বলছে না তুমি এসো। এবার এতটা ছেলে ভয় পেয়ে গেছে। মা যখন গিয়ে শোয়, মা যাওয়ার পর মা এবার ঠাকুরের নাম জপ করছেন, ঈশ্বরের নাম স্মরণ করছেন, তো সেই সময় মা আর কিছু দেখতে পান না। এটা পরপর 3-4 দিন হতেই থাকে এবং রাত্রে এই ঘটনা ঘটছে, রাত্রে ঘুম হচ্ছে না, সারাদিন টেনশান। এবার উনি যে আর ছেলেদের কে কার কেমন আছে, কি বৃত্তান্ত যে জিজ্ঞেস করবেন, সেটা ওনার মাথার তখন আসেনি যে বাকিদেরও খোঁজ নেওয়া যাক। তো পরপর 3 দিন একই ঘটনা বারবার ঘটতে থাকে। ছেলে রাত্রেবেলা হলেই মা চলে এসো, আবার দরজায় আওয়াজ করছে। তো 3-4 দিন এভাবে চলতে থাকার পর ওর মা বাধ্য হয়ে বন্ধুদের ফোন করতে থাকে। তো শুনলাম প্রত্যেকের কিছু না কিছু সমস্যা হচ্ছে। যার পিঠটা চিড়ে দিয়েছিল তারপর থেকে কিন্তু আর প্রবলেম কিছু হয়নি, কিন্তু ওদের গ্রুপের মধ্যে যারা ওদের বাড়িতে এসেছিল তাদের মধ্যে দুজনের প্রচণ্ড বমি, তার সঙ্গে লুজ মোশন যেটা হয়, মানে হসপিটালে ভর্তি হতে হয়েছে, এত বাড়াবাড়ি। মানে ছেলেগুলো অসুস্থ, তার মধ্যে দুজন খুবই অসুস্থ। আর রাত্রিবেলা দরজায় এরকম আওয়াজ হচ্ছে ওদের বাড়িতে। একদিন ওর মায়ের কানেও যায়, তো সত্যি তো ছেলে তো ভুল কথা বলছে না। তো এরকম, আর ঘরের পরিস্থিতি পুরো ভার ভার, একটা অদ্ভুত আষ্টে গন্ধ, একটা অন্যরকম, বাড়ির পরিবেশটাই পাল্টে গেছে। তো ওর মা বিভিন্ন জায়গায় উনি খোঁজ খবর নেন যে কীভাবে এর সমাধান করা যায়। তো যারা ঝাড়ফুঁক করে তাদের একটা খোঁজ পান, সেখানে ছেলেকে নিয়ে যান, তারা তাবিজ দেয়, ঝাড়ফুঁক করে দেয়, বাড়িতে এসেও সব কিছু ওরা যা মন্ত্রতন্ত্র বলে সব কিছু করে দিয়ে চলে যায়। তখন উনি জিজ্ঞেস করেন যে আমাদের বাড়িতে কেন হচ্ছে, ঘটনাটা তো ঘটেছে বিয়ে বাড়িতে। বলছে যে আত্মাটা ওদেরকে তাড়া করেছিল, সে আত্মাটা হনুমান চালিসা চলছিল বলে বাইকে ওদেরকে ধরতে পারেনি ওই সময়, কিন্তু পেছনে পেছনে ধাওয়া করেছে, পুরোপুরি ওদেরকে ছাড়েনি। এবং যেহেতু যে ছেলেটির গা থেকে রক্ত, তার সঙ্গে এরা অ্যাটাচ ছিল, ওদের গায়ে জামায়ও কিছু রক্ত লেগেছে, তো ওরা ওর সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হওয়ার পর এরা যেহেতু সবাই ওই বিয়েবাড়ি থেকে এসে যে যার বাড়িতে যায়নি, রাত্রিবেলা এদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। আর আত্মাদের পাওয়ার ভোর 4টে, মানে যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ প্রবল থাকে। আর ওই টাইমটাই ওরা বাড়িতে ঢুকেছে, তার সঙ্গে ওই আত্মাটাও ঢুকে পড়েছে। কিন্তু দরজায় ধাক্কা দেওয়া ছাড়া আর কিছু করতে পারছে না। কেন? যেহেতু হনুমান চালিসা চলছে বাড়িতে, ঠাকুরের পুজো হচ্ছে, সন্ধ্যা দেওয়া হচ্ছে, তো সেখানে বেশি কিছু করতে পারছে না, কিন্তু একটা ভয়ের পরিবেশ সে রেখে দিয়েছে। মানে সে বেরোতেও চাইছে না, আবার বিশেষ কিছু ক্ষতিও করতে পারছে না, কিন্তু ছেলেটা বেশ অসুস্থ হয়ে পড়ছিল। তো উনি ঝাড়ফুঁক করে দেওয়ার পর, যা 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 ওনার করার করে দিয়ে যাওয়ার পর আস্তে আস্তে বাড়ির পরিবেশ ঠিক হয় এবং এই আওয়াজ বন্ধ হয়, ছেলেটাও ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে যায়। বাকিদের মতন ব্যবস্থা করেছিল। তো পরবর্তীকালে সবাই জানতে চায় যে কী এমন ব্যাপার, কেন ওই বিয়ে বাড়িতে এরকম হয়েছে। তখন জানা যায় যে ওই বাড়িটা, মানে যেদিন অনুষ্ঠান ছিল তার কিছুদিন আগে পাশের বাড়িটা, যেটা বলছিলাম না যে এই ছাদ থেকে ওই ছাদে যাওয়া যায়, বিয়েবাড়ির লজটা যেখানে আছে, তো পাশের বাড়িতে একজন মহিলা, তার 2টো বাচ্চা, তো বাচ্চা দুটোকে রেখে তিনি আত্মহত্যা করেছেন। শ্বশুরবাড়ির অত্যাচারে বাধ্য হয়ে নিজের জীবনটা শেষ করে দিয়েছেন। তো সেই অতৃপ্ত আত্মা ওই সময় ঘুরে বেড়াচ্ছিল। আর বিয়েবাড়ি মানেই জানি আমরা মাছ মাংস, খাওয়া দাওয়া, এসবেতে কোনোভাবে হয়তো আকৃষ্ট হয়েছে। আর তখন সে অতৃপ্ত আত্মা নিজের ছাদেও ঘুরছে, এই ছাদেও ঘুরে বেড়াচ্ছে, ওরা ওই ছাদে সবাই মিলে সিগারেট খাওয়া, গান বাজাচ্ছে, তো কোনো কারণে সে অসন্তুষ্ট হয়েছে, কিছু একটা সমস্যা হয়েছে বলে ওদের ওরমভাবে আক্রমণ করেছে। এ ছিল খুবই ভয়ানক একটা ঘটনা। ওনার আগের দিন উনি ওনার দাদার ছেলের জীবনের ঘটনা বললেন, যেটা পুরীর ঘটনা, তোমরা অনেকেই শুনেছো, যারা শোনোনি তোমরা শুনে নিও। আজকে উনি ওনার ছেলের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদেরকে বললেন। উনি আরও একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, আগামী কিছু পর্ব পরে আমরা সেটাও নিয়ে আসার চেষ্টা করবো। আর আমি চাইবো প্রত্যেকেই যারা ঘটনা পাঠাচ্ছ সবাই তোমরা সুযোগ পাও, সেটার চেষ্টাও আমি করছি। ধন্যবাদ বন্ধুরা। কেমন লাগলো ওনার এই ঘটনা অবশ্যই যেন জানিও তোমরা। আজকে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন বারাসাতে জুই সরকার। বলছেন সহেলি, অনেক দিন পর একটা ঘটনা পাঠালাম তোমাকে। এবার আসি আসল কথায়। আমি তখন খুব ছোট, ক্লাস 8 কি 9-এ পড়ি।
আমার বাপের বাড়ি সুভাষগ্রাম। আমাদের পাড়ার এক কাকিমা বাচ্চা হতে গিয়ে মারা যান। তারপর থেকে শুরু হয় যত সমস্যা। গ্রামের রাত একদিন এক পাড়াতো কাকু তার দোকান থেকে বাড়ি ফেরবার সময় যেই ওই মৃত কাকিমার বাড়ি ক্রস করছেন, হঠাৎ দেখেন কাকিমা সামনে উপস্থিত। রাত তখন 9টা। কাকুর হাতে টর্চ ছিল। কাকু সেই সময় সিগারেট জ্বালায় আর অপেক্ষা করতে থাকে কখন কাকিমা রাস্তা ছাড়বে, কাকু বাড়িতে ফিরবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কাকুর হাতের সিগারেটটা যখন নিভু নিভু, তখন কাকু দেখলেন কাকিমা সজোরে চিৎকার করে উঠলেন। কাকিমাদের একটি পুকুর ছিল, সেখানে ঝাঁপ দিলেন। কাকু এত ভয় পেয়েছিলেন যে সেখানে অজ্ঞান হয়ে যান। রাতে বাড়ির লোকেরা খুঁজে বেড়াচ্ছিলেন, কাকুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই রাস্তা দিয়ে দেখতে যায় তারা এবং দেখে কাকু অজ্ঞান হয়ে পড়ে আছে। কাকুকে তুলে তারা বাড়িতে নিয়ে আসে এবং জল টল দেয়। কাকুর মুখে পুরো ঘটনাটা শোনে। ওই কাকু টানা 1 সপ্তাহ জ্বরে অসুস্থ ছিলেন। এখানেই শেষ নয়, সন্ধে হলেই কেউ কোনো দরকারে বাড়ির বাইরে যেতে সাহস পেত না, কারণ এই মৃত কাকিমাকে রাতের অন্ধকারে যখন তখন যেখানে সেখানে দেখা যেত। আর কেউ যাতায়াত করলে পথ আটকে দাঁড়িয়ে থাকতো। এতে স্বাভাবিকভাবে ভয় পাবে সবাই। পরে পাড়ার মা কাকিমারা মিলে পুরোহিতকে ডেকে পুজো করিয়েছিল কাকিমার আত্মার শান্তি কামনা করে। মায়ের কাছে শুনেছিলাম কাকিমাকে যখন দাহ করা হয়, মৃত বাচ্চা সমেত সেই সময় 2জন তান্ত্রিক এসে কাকিমার দেহটি তাদের দান করতে বলেছিলেন, কিন্তু বাড়ির লোকেরা দেহটি দিতে চাননি। তখন সেই 2জন তান্ত্রিক জোরে জোরে মন্ত্র পড়তে থাকেন আর কাকিমার গায়ে হাত বুলিয়ে দেন। তখন ওই দিনে কাঠে দাহ করা হতো, কিন্তু ওই তান্ত্রিকদের মন্ত্র পড়ার ফলস্বরূপ কাকিমার অর্ধেক দেহ পুড়েছিল সহেলি। পুরো দেহ সৎকার সম্ভব হয়নি। কথাটা লিখতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। সেই সব ছিল অভিশপ্ত রাত। সন্ধে নামলে গোটা পাড়া নিস্তব্ধ হয়ে যেত। একটা পিন পড়লে আওয়াজ পাওয়া যায়। তারপর পুজো আচ্ছা করায় সব স্বাভাবিক হয়। এই ছিল আমার ঘটনা। যদি তোমার ভালো লাগে তোমার মতন করে শুনিও। খুব ভালো থেকো সহেলি। থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পরে আপনি ঘটনা পাঠালেন আর ঘটনাটা খুবই সুন্দর। আরও একটা ঘটনা এসেছে, ঘটনা পাঠিয়েছেন অমিয় বাবু। উনি বলছেন এটা আমাদের পাড়ার এক ছেলের ঘটনা। ঘটনাটা খুব ছোট সহেলি, আমার তেমন কোনো ঘটনা জানা নেই, তবে এটা একটা অদ্ভুত ঘটনা শুনেছিলাম, ভাবলাম অলৌকিক জোনে আজকে শেয়ার করা যাক। ওনাদের পাড়ায় একটি ছেলে ছিল, তার বিধবা মাকে নিয়ে থাকতো। ওদের আর্থিক অবস্থা খুবই ভালো। বাবা কেন্দ্রীয় সরকারি চাকরি করতেন, রিটায়ার করেছিলেন, ভালো টাকা পেনশন পেতেন। বাবা মারা যাওয়ার পর মা পেনশন পেতেন আর মা ছেলের সংসার, টাকা পয়সা প্রচুর ছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু ওই যা হয়, এবার ছেলেটাকে ওর মা কী করলো, বাড়ির নিচেই ওরা ফ্ল্যাটে থাকতো, ফ্ল্যাটের তলায় একটা দোকান ঘর কিনে ওকে একটা মোবাইলের, তখন হতো না কার্ড ভরার দোকান, কার্ড ভরতে আসতো লোকে, 2-1টা মোবাইলের সেটও বিক্রি করতে আরম্ভ করলো। এর মধ্যে ছেলেটা একটা বন্ধুর গ্রুপ তৈরি হলো। একটা দোকান হলেই যেমন সবাই মিলে বসে আড্ডা মারে, গ্রুপ তৈরি হলো। প্রায় কেউ একজন এসে মোবাইল নিয়ে যায় ধারে, কেউ কার্ড ভরে যায়, পয়সা দেয় না। এরকম হতে হতে ওর মা ছেলের মধ্যে প্রায় তর্ক লাগতো যে এইভাবে করলে দোকান বন্ধ করে দেবো, কারণ মাই দোকান টোকান সব করে দিয়েছে। ছেলেটা একটু ভোলা ভালা টাইপের। এবার 2-1টা সেট ওরকমভাবে পাড়ারই একটা মানে একটু মস্তান গোজের একটা ছেলে, উনি নাম ফাম কারণ মেনশন করেননি, বলছেন যার কথা সে এখন বুঝতে পারবে, অনেক ঠান্ডা হয়ে গেছে সে, এসে 2-2টো মোবাইল নিয়ে চলে গেছে। টাকা দেয় না, অনেক দিন হয়ে গেছে। এরপরে অন্য কেউ, আর ছেলেটার একটু ছোটো থেকে একটু নার্ভের প্রবলেম ছিল, ফ্ল্যাটের লোকেরাও বলতো, অন্য কেউ বলতো ছেলেটা এবার বিয়ে দিয়ে দাও। মা বলে দাঁড়াও, এই আমার পেনশনে কী ভরসায় ছেলের বিয়ে দেবো, আমি মরে গেলে তো না খেয়ে মরবে, যতই জমানো টাকা থাক, জমানো টাকায় তো গোটা জীবন চলে না কারুর। আর দোকানটা তো সেভাবে দাঁড়ালো না, সব তো এসে এসে মোবাইল নিয়ে চলে যাচ্ছে, ওর কোনো হুঁশ নেই। লোকে মোবাইলে রিচার্জ করছে, টাকা দেয় না, তাই রিচার্জ করিয়ে দিচ্ছে। আর এটা কত বছর আগের কথা, যখন 10 টাকা 20 টাকাও টপ আপ রিচার্জ হতো, সেই সময়ের ঘটনা কিন্তু এটা খুব রিসেন্টের ঘটনা নয়। তো এই 20 টাকা করে 10 টাকা করে ধার দিতে দিতে যে কত ধার হয়ে গেছে, মানে এদের পকেট থেকেই টাকা চলে যাচ্ছে এরকম। তো বাড়িতে অশান্তি, দোকানে এবার যাদের দিয়ে অভ্যেস করে ফেলেছে তাদেরকে যখন মায়ের কথা শুনে দিতে চাইছি না, তারা ওকে থ্রেট দিচ্ছে। তো এরকম খুব প্রবলেমের মধ্যে ছেলেটা ছিল, নার্ভের রুগী ছিল, প্রথমেই বলেছি।
ওষুধপত্র খাই ওর মা ঠিকও করে দিয়েছিল, ডাক্তারবাবু বলেছিলেন একটা কাজের মধ্যে দিন, কোথায় চাকরি করতে যাবে, ওই চাকরিতে কে নেবে, দোকানের ব্যবস্থা করে দিল সব কিছু। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি ছেলেটাকে ভালো থাকতে দিল না, ছেলেটার মাথাটা খারাপ হওয়া আবার শুরু হলো। বাড়িতে পাগলের মতো চিৎকার করতো, সে চিৎকারে পাড়ার লোক টিকতে পারতো না। ফ্ল্যাটের লোকেরা প্রায় দিন বলতো ছেলেকে বেঁধে রাখুন, এত চিৎকার করে অযথা, প্রায় মাকে মারতে যায়, মানে সে সাংঘাতিক একটা অবস্থা। তারপর ছেলেটার বহুদিন হয়েছে কি, মানে কোথায় কোথায় চলে যেত, অনেক দুদিন আসে না, তারপর 3 দিনের দিন মুখ চোখ কালো করে বাড়ি ফিরল। এবং এমন ওই গ্রুপের সঙ্গে যে মিশতো, ওরা না ওকে নেশা করা শিখিয়েছিল, নেশাতে এমন মগ্ন হয়ে থাকতো যে ও মানে ওর একটা সময় পুরো পাড় মাতাল যাকে বলে সেরকম অবস্থায় চলে গেল ছেলেটা। ওর মা এই ছেলে চিন্তা করতে করতেই ওর মায়ের স্ট্রোক হয়, মা মারা যান। মারা যাওয়ার পর এই যে ধাক্কাটা ছেলেটার লাগে, পাড়ার সবাই এসে বোঝায়, এবার সব আত্মীয়রা যারা কেউ খোঁজখবর নিত না তারাও চলে আসে, আরও আসে ওদের টাকা পয়সার লোভে যে ওকে একটু বোকা বানিয়ে যদি সব নিয়ে টিয়ে নেওয়া যায়। যাই হোক, ছেলেটার মানে মা মারা যাবার পর থেকে ছেলেটা বর্তমানে বলছেন এখন সম্পূর্ণ সুস্থ, মানে তাকে দেখে কেউ বলবে না যে এই ছেলের মাথার প্রবলেম ছিল। তার বিয়ে হয়েছে, তার সংসার হয়েছে, খুব ভালো আছে, ছেলে মেয়ে নেই, স্বামী স্ত্রী খুব ভালোভাবে আছে। ওই ফ্ল্যাটটা ওরা বিক্রি করে দিয়েছে, অন্য জায়গায় ফ্ল্যাটও করেছে এবং 2টো দোকানঘর ভাড়া দিয়ে দিয়েছে, সেইতেই ওদের চলে আর কি। তো বলছে যে যখনই ও ছেলেটা সুস্থ হবার পর বলছে আমি যখন পুরো নেশায় আচ্ছন্ন, আমার মাথায় কিছু কাজ করে না, এছাড়া আরও অনেক রকম নেশার মধ্যে ওরা ওকে ঢুকিয়ে দিয়েছিল ছেলেটাকে। আমি যখনই বাড়িতে ফাঁকা মা নেই আমি নেশার জিনিস বাড়িতে নিয়ে আসতাম, এখন তো আর আমায় কেউ কিছু বলবে না। ও বলছে সমস্ত কিছু সাজিয়ে বসলাম, কিছু না হয়তো ফ্রিজ থেকে জলটা আনতে গেছি, দেখছি আমার বোতল টোতলকে ভেঙে দিয়েছে, চতুর্দিকে মানে ছড়িয়ে আছে সব কিছু। জিনিসটা আমি কিছু, যেহেতু ইউটিউবে এগুলো বলা যায় না, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, তো সমস্ত ছড়ানো ছেটানো। বলে একদিন হলো ঠিক আছে, 2 দিন হলো ঠিক আছে, ও যেদিনই ভাবে আমি নেশা করব সব রেডি করে, নয় বোতল ভেঙে যায়, নয় একটা কিছু, একদিন দেখে বোতলের মধ্যে টিকটিকি পড়ে আছে। অদ্ভুত ব্যাপার, বোতলে সিল করা বোতলে টিকটিকি আসবে কোত্থেকে। ওর সঙ্গে 2-3 জন বন্ধু এসে ওদের বাড়িতে আসর বসিয়েছিল, তারা কিছুদিন কিছু এমন ভয় পেয়েছে, একজন বাথরুমে গেছে, নেশাগ্রস্ত অবস্থাতে বাথরুমে গেছে, দরজাটা বন্ধ, দরজা কিছুতেই খুলছে না, অথচ মানে বাথরুমের কোমোডে মনে হচ্ছে যেন কে বসে আছে, আর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, কাউকে দেখতে পাচ্ছে না, আলো টালো সব জ্বলছে, কোনো অসুবিধা নেই, নেশা তার ছুটে গেছে। সে দরজায় ধাক্কা মেরে মেরে বাইরে থেকে প্রায় দরজা ভেঙে তাকে বার করতে হয়েছিল। তো এরম কিছুদিন যাবার পর আস্তে আস্তে এই যে ভয় পেল, সে ভয় পাওয়ার পর ওদের বাড়িতে আসর বসা কমালো। প্রতিদিন নেশা করতে গেলে বাধা পেতে পেতে ছেলের নেশা ধীরে 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 কমতে কমতে এমন হলো, ওর মা যেখানে দীক্ষিত ছিল সেই সৎসঙ্গে ও আস্তে আস্তে ওখানে যুক্ত হলো। ওদের সঙ্গে থাকতে থাকতে নার্ভের প্রবলেমও ওর ভালো হয়ে গেল। ওই যে হঠাৎ করে রেগে যাওয়া, চিৎকার করা, অশান্তি করা, সেগুলো আস্তে আস্তে কমে গেল। প্রথমত কার সঙ্গে আর অশান্তি করবে, কেউ তো নেই। এবং ওই সৎসঙ্গে থাকতে থাকতে ভালো চিন্তা, ভালো পরিবেশের মধ্যে ওর মানসিকতাই পুরো চেঞ্জ হয়ে গেল এবং হাহাকার করতো মায়ের জন্য যে মা আমারই পরিবর্তন দেখতে পেল না। এবং ওই সৎসঙ্গে যখন ওনার মা যেতেন, কান্নাকাটি করতেন গুরুদেবের কাছে গিয়ে, আরও সঙ্গীতদের কাছে গিয়ে যে আমার ছেলেটার জন্য বড় চিন্তা, কি হবে। তারাও দুঃখ করতেন যে ওর মা ভালো হয়ে গেল, সেটা ওর মা দেখতে পেল না। কিন্তু প্রত্যেকের বিশ্বাস ওকে মা বেঁচে থাকতে ভালো করতে পারে, মারা যাবার পর ওর মাই ওকে তো ঠিক করেছে, সঠিক রাস্তায় এনেছে। এটা অলৌকিক ছাড়া লৌকিক হতেই পারে না। কোনো মানুষই চায়নি ওর আত্মীয় স্বজনরা যে ও ভালো হয়ে যাক, কেন ভালো হয়ে গেলেই সবার সমস্যা। ও ও জীবনটা নষ্ট হয়ে গেলে সবাই ওর সম্পত্তি টম্পত্তি, ওর যা যা টাকা পয়সা প্রচুর ছিল ওর বাবার রেখে যাওয়া, সবাই পেয়ে যেত, তো সেগুলো কিছুই হলো না। এবং সেখানকারই একজন ওদের শিষ্যদের মধ্যেই কেউ একজন, উনি স্পষ্ট বলেনি, তাদেরই একজন অল্প বয়সী মেয়ের সঙ্গে ওর বিয়ে হয় এবং বিয়ের পর ওরা খুব ভালো আছে।
এবং ফ্ল্যাটে নানা রকম প্রবলেম হতো বলে মা স্বপ্ন দিয়েছে অনেকবার, বলেছে ফ্ল্যাটটা তুই বিক্রি করে দে, আমার কোনো দুঃখ নেই, এই ফ্ল্যাট একটা অপয়া ফ্ল্যাট। তো ফ্ল্যাট বিক্রি করে এটা অন্য জায়গায় ফ্ল্যাট কিনেছে, খুব স্ত্রীকে নিয়ে ভালোভাবে সংসার করছে, ঠাকুর দেবতার নাম গান করছে, যা টাকা পয়সা আছে ওদের ভালোভাবে চলে যাবে। তো আত্মা মৃত্যুর পর চাইলে যে কত মানুষের মঙ্গলও করতে পারে, বিশেষ করে যদি মা হয়, তার ক্ষমতা কতখানি। মানে এই ঘটনাটা সত্যি উনি বললেন ছোট একটা ঘটনা শেয়ার করছি সহেলি, জানি না কারোর ভালো লাগবে কি না, আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। সরাসরি চলে যাচ্ছি তোমাদের কমেন্ট বক্স সেকশানে, দেখি তোমরা কি কমেন্ট করেছো। কমেন্ট করেছেন অমিতাভ দাস, আজ কমেন্ট করেছেন দীপা ব্যানার্জি, লিখেছেন প্রথম ঘটনা পাঠিয়েছে ছোট মেয়েটিকে অনেক আদর, পরের ঘটনা মন ভারাক্রান্ত করে দিল। স্বপন রায় লিখেছেন ভালো ভালো ভালো, আর কিছু বলার ভাষা নেই, এক অমর প্রেম কাহিনী শুনলাম সহেলি, শুভেচ্ছা সহ হরিয়ম আনন্দম। অনামিকা রায় খুব ভালো লাগলো, মেয়েটা হয়তো পারেনি ভুলতে ছেলেটাকে। ডিলাইটফুল র্যালি কার রমা দাস, গীতা গোস্বামী, রেখা চন্দ্র, ঋষি দাস, সর্বরী সান্যাল, পাপিয়া চ্যাটার্জি, মৌসুমি দে, আদিন আমিন, অভিক, পাপিয়া চ্যাটার্জি, দেখেনি যদি কারোর নাম বাদ গিয়ে থাকে। রুমেলা রাউত লিখেছেন থ্যাংক ইউ আন্টি আমার গল্পটা পাঠ করার জন্য, শরণ্যা ধন্যবাদ তোমাকে। ওর হয়তো মায়ের আইডি থেকে কমেন্ট করছি। উর্বশী বসাক, দেবশ্রী কোলে, আজ তাড়াতাড়ি আসতে পেরেছি, জানি এপিসোড দারুণ হবে, থ্যাংক ইউ সো মাচ। সোহিনী গাঙ্গুলি, সুমন সমাদ্দার, একে একে, কিরণ সাউ, খুব সুন্দর লাগলো শুনতে। একটা কথা, এই সিরাজের গার্লফ্রেন্ড বলেছিল যে সিরাজকে যেন কোনো দিন ওয়াইফের কাছে যাবে না, তাই জন্যই এই ঘটনাটা ঘটেছে। রিকা লিখেছেন এত রাতে কেন, সন্ধ্যে 7টায় ভিডিও তো দিতে। 7টায় দিতাম, কিন্তু অনেকে কমেন্ট করেছেন আমাকে, যারা হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত আছেন তারাও বলেছেন যে 7টায় অনেকের শুনতে সমস্যা হচ্ছে, রাতের বেলাতে তারা স্বচ্ছন্দ, তাই জন্য রাতের বেলা দেওয়া, আর কোনো কারণ নেই। রুমা পোদ্দার, সম্পূর্ণা সান্যাল, মনিকা ভান্ডারী এবং আরও অনেকে, থ্যাংক ইউ সো মাচ, শুভরাত্রি।